আরাফ তুষির কথায় চোখ গরম করে তাকায়। তুষি আরাফের চোখে দেখে একটু চুপ হয়ে যায়, কিন্তু থেমে থাকে না। আবারও একটু ভেবে বলে, দোস্ত আজকে মুভি দেখবো নি, কলেজ যেতে তো এখন একটু দেরিই। এতক্ষণে চল ডিসাইড করে ফেলি কি মুভি দেখবো। তুষি ফোন বের করলো। আরাফের এখন একটু একটু বিরক্ত লাগছে তুষির বকবকানোতে, তবুও চুপ রইল, কারণ সে জানে তুষি নিশাদের মন ভালো করার জন্য এসব করছে। তাই কিছু বলল না। তুষি ফোন বের করে কিছুক্ষণ কি যেন করে বলল, এই তো পেয়েছি, আমি নাম বলি তুই শুনে বল কোনটা দেখবি। তুষি একের পর এক ইংলিশ মুভির নাম বলেই যাচ্ছে, থামছে না আর। আরাফের ধমকে এবার নিশা তো তুষি মুখ খুলল। সে কি এমন করেছে? তুষি যে কটা মুভির নাম বলেছে তার একটাও সে দেখেনি, ও তো শুধু এমনিতেই বলেছিল। আরাফ রেগে মেগে আবার গাড়ি স্টার্ট দিল। তুষি নাক ফুলিয়ে চুপ করে রইল, বিড় করে বলল, আমি জানি মিস্টার খাম্বা আমাকে পছন্দ করে না, অনেকেই করে না, তাতে আমার কি। ইসমে তেরা ঘাটা মেরা কুছ নেই জাতা। বাকিটা রাস্তা তুষি চুপচাপ রইল, কিন্তু একদম চুপ করে থাকার মেয়ে তো তুষি না। মনে মনে আরাফকে বকতে বকতে বেঁকিয়ে বসে দিয়েছে। সামনাসামনি বকতে পারবে না, কিন্তু মনে মনে তো বকতেই পারবে। কলেজের সামনে এসে গাড়ি থেমে গেল। আরাফ, তুষি, নিশাদ গাড়ি থেকে নেমে গেল। তুষি আর নিশাদ নামতেই আরাফ ওদের দিকে তাকালো। প্রথমে চোখ গেল ছটফটে চঞ্চল তুষির দিকে। তুষি ফোন ব্যাগে রাখছে আর একা একাই কি যেন বকবক করছে। আরাফ তাকিয়ে থাকলো কিছুক্ষণ সেই চলমান ঠোঁট জোড়ার দিকে। পরক্ষণে কি মনে করে দ্রুত সরালো। আজ এমন কেন হচ্ছে সে বুঝতে পারছে না। বারবার তার অবাধ্য চোখ জোড়া তুষির দিকে আটকাচ্ছে। বারবার অদ্ভুত ইচ্ছে জাগছে। আরাফ দুদিকে মাথা নেড়ে নিজেকে সামলে নিল। পরক্ষণে তাকালো নিশাতের দিকে। নিশাত উদাস দৃষ্টিতে শূন্য তাকিয়ে আছে। আরাফের খারাপ লাগছে। সে এদিক ওদিক তাকালো, কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজেও পেল। আরাফ নিশাতের দিকে এগিয়ে গেল। নিশাত তখনও অন্যমনস্ক হয়ে তাকিয়েছিল। আরাফ নিশাতের কাছে গিয়ে নরম সুরে ডাক দিল, নিশু। নিশাত আচমকাই চমকে গেল। আরাফকে দেখে থমকালো। আরাফ তাকে নিশু বলে ডাকলো। কতদিন হয়েছে নামে ডাকে না, তাহলে আজ ডাকলো যে? নিশাত ভাইয়ের দিকে তাকিয়ে আলতো সুরে বলল, কিছু বলবি ভাইয়া? আরাফ উপর নিচ মাথা নাড়ে, একটু ইতস্তত করেই বলে, আইসক্রিম খাবি নিশু? নিশাতের অবাক হওয়ার যেন বাদ মানছে না। সে বিস্ময় নিয়ে তাকালো আরাফের দিকে, তাকিয়ে রইল। আরাফ বুঝতে পারছে নিশাত কেন তার দিকে এভাবে তাকিয়ে আছে। সে শার্টের উপরের একটা বোতাম খুলে কলার ঝাড়া মেরে তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি বল, আমাকে ভার্সিটি যেতে হবে। আইসক্রিম খাবি? নিশাত আরাফের কঠিন কণ্ঠে আমতা আমতা করে কিছু বলতে নিতেই তুষি হন্তদন্ত হয়ে আরাফের সামনে এসে বলল, হ্যাঁ হ্যাঁ খাবো, আমি খাবো, আইসক্রিম খাবো। অরেঞ্জ ফ্লেভারটা আনবেন, যেটা খেলে দাঁত জিব্বা সহ কমলা কালার হবে। আরাফ বিরক্ত হলো। এই মেয়ের কি সবকিছুতে বাম হাত ঢুকাতেই হবে? আরাফকে বিরক্তি নিয়ে তাকাতে দেখে তুষিও বিরক্ত হয়েই বলল, আরে দাঁড়িয়ে আছেন কেন, আনুন। আমারটা অরেঞ্জ আর নিশাদেরটা লেমন। আর আপনি খাবেন পাইপ আইসক্রিম, রসকসহীন আইসক্রিম। আরাফের রাগ বাড়ছে। সে তুষির দিকে রেগে এক পা এগিয়ে গেল। তুষিও চমকে পিছিয়ে গেল। আরাফ দাঁতে দাঁত চেপে বলল, আমি কি একবার বলেছি তোমাকে আইসক্রিম কিনে দেবো? নাকি জিজ্ঞেস করেছে তুমি কি আইসক্রিম খাবে কিনা? করেছে? করিনি। দেন তুমিও তোলা হচ্ছে কেন? তুষি হা হয়ে গেল। আরাফ তাকে এভাবে অপমান করলো? নিশাদ তখনও দায়সারা ভাবেই তাকিয়ে আছে। তুষি অবাক হয়ে বলল, আপনি দিবেন না আমায় আইসক্রিম কিনে? নট অ্যাট অল। আরাফের সোজা সাপটা জবাব। তুষি এখনো অবাক। আরাফ তুষিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, হু আর ইউ? তোমাকে আমার আইসক্রিম কিনে দিতে হবে কেন? আমি আমার বোন কাজ করেছে। তোমাকে আইসক্রিম কিনে দেওয়ার ইচ্ছা আর সময় আমার নেই। তুষি বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ়। আরাফ এভাবে কথাগুলো বলছে কেন? এর আগেও তো আরাফ নিশাদকে কিছু কিনে দিলে তুষিকেও দিয়েছে, কখনো তুষিকে চাইতেও হয়নি। আর আজ তুষি চাইতেও এভাবে অপমান করলো। তুষির মেজাজ গরম হলো। সে কটমট গলায় বলল, লাগবে না আপনার আইসক্রিম। আমার আইসক্রিম আমিই কিনে খেতে পারবো। আপনার মতো খাম্বার থেকে আমি এমনিতেও আইসক্রিম নেব না। মুখ ভেঙিয়ে চলে গেল তুষি। আরাফ চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল তুষির যাওয়ার দিকে। তুষি চলে যেতে নিশাদ ধীর পায়ে ভাইয়ের সামনে দাঁড়ালো। আরাফ ঘাড় ঘুরিয়ে নিশাদের দিকে তাকাতেই বলে উঠল, আমি আইসক্রিম খাবো না, তুই ভার্সিটি চলে যা ভাইয়া। আরাফ নিশাদের দিকে কপাল কুঁচকে তাকিয়ে থেকে ফোন পকেট থেকে বের করতে করতে বলল, ইয়া হোয়াটএভার, তুই ভেতরে যা। নিশাদ কথা না বাড়িয়ে চলে গেল। আরাফ দাঁড়িয়ে থাকলো। যতক্ষণ নিশাদকে দেখা গেল ও দাঁড়িয়ে থাকলো।
নিশাতের পদধ্বনিও যেন জানান দিচ্ছে তার কষ্ট, কিছু না পাওয়ার যন্ত্রণা। আরাফ মৃদু শ্বাস নিল। নিশাত কলেজের ভেতর যেতেই আরাফও চলে গেল। তুষি আর নিশাতের অফ ক্লাস এখন, ওদের গ্রুপিং ক্লাসগুলো আজ নেই। ওরা চুপচাপ কলেজের একটা গাছের নিচে বসে আছে। তুষি অনবরত চুইংগাম চিবোচ্ছে। ওর রাগ লাগছে, আরব তাকে এভাবে অপমান করলো। একটা আইসক্রিমই তো চেয়েছিল, আর তো কিছু না, এতে এত কিছু। রাগ লাগছে তুষির। রাগ হলেই সে ঘন ঘন চুইংগাম চিবোতে থাকে। নিশাত উদাসভাবেই বসে আছে, তার কিছুই ভালো লাগছে না, কিচ্ছু না। প্রকৃতির মৃদু মন্দ বাতাস, পাখিদের কিচিরমিচিরে সবকিছু তার কাছে বিষাক্ত। তার শরীর প্রতিটি শিরা উপশিরায় একরাশ হতাশা এসে হানা দিয়েছে। তুষি মুখ নাড়িয়ে নিশাতের দিকে তাকালো। নিশাতকে উদাস দেখে রাগ উঠে গেল ভীষণ। সে নিচ থেকে একটা ময়লা কাগজ নিশাতের মুখের উপর মারল। নিশাত হকচকিয়ে গেল, কিছুক্ষণ এদিক ওদিক তাকালো, তারপর গোল গোল চোখে তুষির দিকে তাকাতেই তুষি রাগী গলায় বলল, তোর সমস্যা কি? হ্যাঁ, এই যে আমি জলজান্ত মানুষটা তোর সামনে বসে আছি, তুই কেন চুপ করে থাকবি? কথা বলবি না কেন? তোকে কিন্তু মেরে ফেলবো গলা টিপে। কথা বলছিস না কেন? আমাকে ভালো লাগছে না। নিশাত চুপ করে থাকলো। তুষি নিশাতের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে একটু নরম হলো। নিশাত অসহায়ের মতো বসে আছে, চোখের নিচটা কালো হয়ে গেছে, চোখে ক্লান্তির র্যাশ। তার নরম মনের বান্ধবীটা কতটা কষ্টে আছে ভাবতেই ঠোঁট উল্টালো তুষি। একটু নরম সুরেই বলল এবার, কি হয়েছে নিশু? তোর এমন অবস্থা কেন? এভাবে মনমরা হয়ে আছিস কেন? নিশাত চুপ। তুষি আবারও বলল, ওই ছোলা মুরগি থুক্কু ওমানের জন্য মন কেমন করছে? নিশাত এবার মুখ খুলল। সে হয়তো এটার অপেক্ষাতেই ছিল। ওমানকে নিয়ে কারোর সাথে কথা বলতে পারলে তার মনটা এখন হালকা হতো। নিশাত তুষির দিকে ঘুরে বসে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমি কি করব তুষি? কিছুই বুঝতে পারছি না। ওমানের কোনো খোঁজ নেই। কত কল করেছি জানিস? হিসাব নেই তার। কলে পাচ্ছি না, মেসেজে নেই, কোথাও নেই। কিভাবে খোঁজ করব বুঝতে পারছি না। টেনশন হচ্ছে জানিস তুষি, কাল সারা রাত আমি কেঁদেছি, বারবার প্রে করেছি যাতে ওমানকে আমি খুঁজে পাই, ওকে একটাবার দেখতে পাই, ও ভালো আছে সেটাও যেন একবার জানতে পারি, শুধু একবার। তুষি মুখ লটকালো, বিড়বিড় করে বলল, একতরফা ট্রু লাভ। নিশাত আবারও বলল, ওমানকে ছাড়া আমি বাঁচব না তুষি। আমি ওমানকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমার জীবনে চলার পথে ওমানকেই চাই। ওমানের সাথেই আমি আমার বাকি পথগুলো চলতে চাই। তুষি আটকে উঠল। দ্রুত নিশাতের মুখে হাত দিয়ে বলল, চুপ চুপ, মরতে চাস নাকি শালি? এই তুই না বিবাহিত মহিলা, তুই এইসব কি বলছিস? তুই ভাবতে পারছিস ওই ছোলা মুরগির কথা? যদি রিত ভাইয়া জানে মেরে ফেলবে একদম। ওই ছোলা মুরগিকে কেটে কিমা বানিয়ে আলুর ঝোল করে খাদ্যহীনদের মুখে তুলে দিবে। নিশাত তুষির হাত সরিয়ে দিল। কেঁদে দিয়েছে নিশাত। কাঁদতে কাঁদতেই বলল, ওই নোংরা লোকটার কথা বলবি না। আমার জীবনটা শেষ করে দিয়েছে ওই লোক। ওনার ভালোবাসা নামক বিচ্ছিরি অত্যাচারে আমি অতিষ্ঠ। আর পারছি না। মেরে ফেলুক, যা খুশি করুক। আমি বেঁচে থাকতে ওমানকে ছাড়া আমি কাউকেই বিয়ে করব না। আমার নিঃশ্বাস থামার আগ পর্যন্ত আমি ওমানকেই ভালোবাসবো। নিশাতের কথা শেষ হতেই ব্যাগের ভেতরে ফোনটা ভাইব্রেট করে উঠল। নিশাত কান্না থামিয়ে ফোন বের করলো। তুষি তখন কপাল চাপড়াচ্ছে। নিশাত ফোন বের করে হাতে নিতে থমকে গেল। হৃদস্পন্দন কেঁপে উঠল। শ্বাস দ্রুত ওঠানামা করতে লাগছে। কাঁপছে তার হাত জোড়া। নিশাত বসা থেকে উঠে গেল। তুষিও নিশাতকে দাঁড়িয়ে যেতে দেখে নিজেও দাঁড়ালো। কি হয়েছে জিজ্ঞেস করার পূর্বেই নিশাত ঠোঁটে ভুবন ভুলানো হাসি দিয়ে কম্পিত স্বরে বলল, ওমান, ও ওমান কল করেছে। আমার ওমান কল করেছে তুষি। ওমান কল করেছে। তুষি মুখ থেকে চ শব্দ উচ্চারণ করলো। ভালোই তো যাচ্ছিল দিনকাল, এই ছোলা মুরগি আবার কই থেকে টপকালো। নিশাতের খুশিতে হাত পা কাঁপছে, চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে। এর মধ্যে ফোন ভাইব্রেট হতে হতে কেটে গেল। ফোন কাটতেই নিশাতের হুঁশ এলো। ফোন কেটে গেছে বুঝতেই তার চোখ মুখ আবারও উত্তেজিত হলো। সে আবারও কল করতে নিতেই ফোনে টুং করে একটা মেসেজ এলো। নিশাত ব্যস্ত হাতে মেসেজ ওপেন করতেই দেখলো মেসেজটা উমান করেছে। নিশাতের চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। তার উমান ঠিক আছে, ভালো আছে। তার সাথে দেখা করতে যাবে এখন।
এর থেকে আর খুশির কিছুই হতে পারে না। সে চোখ মুছল। জলদি করে ব্যাগ কাঁধে নিতে তুষি আটকে বলল, কোথায় যাচ্ছিস নিশু? ক্লাস তো এখনো শেষ হয়নি। ওমান রেস্টুরেন্টে দেখা করতে বলেছে, সেখানে যাচ্ছি। তুষি ভার্ত গলায় বলল, পাগল নাকি? তুই ওমানের সাথে দেখা করবি? ভাবছিস একবারও হৃদ ভাইয়া জানলে তোর অবস্থা কি করবে? মেরে ফেলবে তোকেও আর তোর ওমানকেও। নিশাত ক্রুদ্ধ গলায় বলল, সেই সুযোগই দিব না। পালিয়ে যাব আমি ওমানের সাথে, আর কখনোই ফিরব না। ফিরলে একদম ওমানকে সাথে নিয়ে ওমানের বউ হয়ে ফিরব। দ্রুত পায়ে হেঁটে চলে গেল নিশাত। তুষি চিন্তিত মুখে ধপ করে বসে পড়ল। এরপর কি হতে পারে সেটা ভাবতেই বুক কাঁপছে তুষির। হৃদ যে কতটা ভয়ঙ্কর সেটা কারোই অজানা না, বিশেষ করে নিশাতের। তবু এত বোকামো কেন? তুষির মনে পড়ে গেল 4 বছর আগের কথা। আরাফ আর হৃদ দুজন একই কলেজে পড়াশোনা করেছে, শুধু কলেজে না, ক্লাসে 5 থেকে তারা একসাথে। সেই সূত্রে হৃদের আসা যাওয়া হতো আরবদের বাসায়। হৃদ খুবই মার্জিত ও ভদ্র ছেলে বলেই জানতো সবাই। সবাই খুব পছন্দ করতো হৃদকে। হৃদের উইক পয়েন্ট ছিল নিশাত, সেটা আরও আগে থেকেই। যতদিন যাচ্ছিল হৃদের দুর্বলতা বেড়েই যাচ্ছিল নিশাতের প্রতি। তার রোজ একবার করে হলেও নিশাতকে দেখতে হবে। নিশাতের চুপচাপ থাকা, মিষ্টি হাসি, মায়াময়ী চোখ, দীর্ঘ কেশ, সবকিছু তাকে পাগল করে দিচ্ছিল। অপেক্ষা জিনিসটা হয়তো হৃদের জন্য তৈরি হয়নি। সে পারছিল না নিশাতের থেকে দূরে থাকতে। নিশাত স্বভাবতই ছেলেদের সাথে কথা বলতো না। ঠিক তেমনই হৃদ বাসায় গেলে হৃদের সামনে অবধি যেত না, গেলেও কথা বলতো না। এসব যেন হৃদের উন্মাদনা বাড়িয়ে দিত। একটা বার তাকে দেখার জন্য ছটফট করত মন। একদিন, দুদিন, 1 মাস, 2 মাস করে 1 বছর চলে গেল। হৃদের উন্মাদনা বাড়লো বই কমলো না। সহ্য করতে পারলো না। নিজের পরিবারকে জানালো যে সে আরাফের বোন নিশাতকে বিয়ে করতে চায়, আর সেটা খুবই শীঘ্রই। আরাফের ফ্যামিলি আর হৃদের ফ্যামিলি জানাশোনা ভালোই ছিল। হৃদের বাবা তখন বলেছিলেন কিছুদিন সময় দিতে, যেহেতু নিশাত তখনও ছোট। কিন্তু হৃদ নারাজ এসব মানতে। নির্লজ্জের মতো সে বিয়ে করবে বলেই একরোকা হয়ে যায়। ছেলের কাছে হার মেনে পরিবার সমেত কথা বলতে যায় আরাফের বাসায়। আরাফের বাবা মা যেন এই অপেক্ষাতেই ছিল। তাদেরও হৃদকে বেশ ভালো লাগতো। তারাও মনে মনে ভেবে রেখেছিল এমন কিছু, কিন্তু এত দ্রুত যে তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসবে বুঝতে পারেনি। তারা সময় চেয়েছিলেন, বলেছেন কয়েক বছর যাক। হৃদের পরিবারও তাতেই মত দিল। কিন্তু হৃদ সেখানে সন্তর্পণে জানিয়ে দেয় সে এই মুহূর্তে নিশাতকে বিয়ে করতেই চায়। সবাই চুপ করে গেল। কথাবার্তার মাধ্যমে এটাই সিদ্ধান্ত নেওয়া হলো যে আপাতত ওদের এঙ্গেজমেন্ট হয়ে যাক। কয়েক বছর পর মেয়েকে একদম অনুষ্ঠান করে তুলে নিয়ে আসবে। হৃদ প্রথমে মানতে না চাইলেও পরক্ষণে কি মনে করে যেন মেনে নিল। নিশাত ছোট থেকেই শান্ত ভদ্র। বাবা মা আর ভাইয়ের বাধ্য, তাদের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। নিশাতকে সমস্ত কিছু জানানো হলে সে এক পায়ে রাজি, কারণ তার পরিবার রাজি। আর তখন ওমাদের সাথেও নিশাতের কোনো সম্পর্ক তৈরি হয়নি। দুই পরিবারের সম্মতিতে ওই মাসের 1 শুক্রবারে হৃদ আর নিশাতের এঙ্গেজমেন্ট হয়ে যায়। নিশা সেদিন বেগুনি রঙের একটা জামদানি শাড়ি পরেছিল, মাথায় ঘুমটা। হৃদ সারাটা সময় তাকিয়েছিল নিশাতের দিকে। নিশাতকে সে মনের অজান্তে এত ভালোবেসে ফেলবে বুঝেনি। আর চোখের সামনে দেখে তার চোখ ফেরানো দায় হয়ে গেল। হৃদে সেই চাহনিতে কোনো নেশা ছিল না, আর না ছিল কোনো কামতা। শুধু ছিল একরাশ মুগ্ধতা, এক আকাশ পরিমাণ ভালোবাসা। তবুও নিশাতের অস্বস্তি হচ্ছিল। তাকে হৃদের পাশে বসাতেই হৃদ অপলক তাকিয়ে রইল তার দিকে। সবার সামনেই নিশাতের লজ্জায় মরে যেতে ইচ্ছে করলো। হৃদ যখন আংটি পরালো তখনও তার দৃষ্টি গোছালো, মায়ায় ঘেরা স্নিগ্ধ মুখশ্রীতে। আংটি বদল হতেই সবাই খাওয়া দাওয়া ব্যস্ত হয়ে পড়ল। হৃদ তখনও নিশাতের হাত আঁকড়ে সোফায় বসে আছে। নিশাত উঠতেও পারছে না, আবার বসে থাকতেও পারছে না। নিশাত অস্বস্তিতে যখন এদিক ওদিক তাকাচ্ছে তখন হঠাৎ হৃদের মুগ্ধকর কণ্ঠ কানে এলো। এক আকাশ সমান ভালোবাসি, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসি নিশু। কথা দিচ্ছি হৃদয়ের সমস্ত ভালোবাসা আদর দিয়ে তোমায় আগলে রাখবো। নিশাত অবাক হলো, তবে অবাকের চেয়ে বেশি লজ্জা পেল। তার আর কিছুই বলল না। নুয়ে রাখা মাথাটা আর মুখটা আরও নুয়ে ফেলল। সেদিনের পর যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। হৃদয় নিজের পড়াশোনায় ব্যস্ত। সে নিশাতের সাথে যোগাযোগ কম রাখত। তবে রোজ বিকেলে সে নিশাতের ব্যালকনির সামনে রাস্তাটায় দাঁড়িয়ে থাকতো। নিশাত তখন ব্যালকনিতে এলেই তার চোখের তৃষ্ণা মেটাতো। এতটুকুতে সে সন্তুষ্ট ছিল। তার ভাবনা ছিল নিশাত তো এখন পুরোটাই তার, শুধু একটু অপেক্ষার প্রহর গোনা বাকি। চলতে থাকে এভাবেই। নিশাত রোজ স্কুলে যাওয়া আসা করতে লাগলো। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল।
কিন্তু এর মাঝেই সমস্যা হলো নিশাতের বাড়িওয়ালার ছেলেকে নিয়ে। তখন আরাবদের নিজেদের বাড়ি ছিল না, তারা ভাড়া বাড়িতে থাকতো। আরাবদের বাড়িওয়ালা ছেলে ছিল 1 নম্বরের গুন্ডা। গুন্ডামো, মারপিট, মেয়েদের টিচ করা তার নিত্যদিনের খেলা। তার শকুনের নজর পড়ে নিশাতের উপর। নিশাতকে উত্ত্যক্ত করার জন্য উঠে পড়ে লাগে। নিশাত আর তুষি একসাথে স্কুলে যেত তখন। রোজ সকালে নিশাত গেটের সামনে দাঁড়াতো, তুষি ওদের বাসা থেকে রিক্সা নিয়ে নিশাতের বাসায় যেত, তারপর দুজন একসাথে স্কুলে যেত। এমনই একদিন নিশাত দাঁড়িয়েছিল গেটের সামনে, তখন তার সামনে এসে হাজির হলো সেই ছেলেটার নাম নিফাজ। নিফাজকে দেখে নিশাত ভয় পায়, তবে সেটা প্রকাশ না করে অন্যদিকে তাকিয়েছিল। নিফাজ নিশাতের সামনে গিয়ে সিটি বাজাতে বাজাতে বলল, কি গো সুন্দরী, একা একা দাঁড়িয়ে আছো যে? কোম্পানি লাগবে? নিশাত চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিফাজ সামান্য এগিয়ে নিশাতের মুখের উপর ঝুঁকে বলে, অন্যদিকে মুখ ফিরিয়ে রাখলে কেন? সুন্দর লাগে না আমাকে? কেমনটা ভালো লাগে, বেশি বড় নাকি বেশি ছোট? নিশাত দাঁতে দাঁত চেপে শান্ত থাকে। বিশ্রী লাগছে তার সবকিছু। নিফাজ আরেকটু এগিয়ে নিশাতের মাথার হিজাবে হাত দেয়। নিশাত চমকে ওঠে, চারপাশে তাকায়। ওদের স্কুল 7টায়, এই সময়টা এখানে কেউ থাকে না। নিশাত ভয়ে জমে গেল, নড়ার শক্তি অব্দি পেল না। নিফাজ বিশ্রী হেসে মুখ এগিয়ে নিতেই তুষিকে দেখতে পেল। নিশাত যেন তুষিকে দেখে সাহস পেল। সে সর্বশক্তি দিয়ে এক ধাক্কা দিল নিফাজকে। কিছু বুঝে ওঠার আগেই নিশাত দৌড়ে চলে গেল। নিফাজ পৈশাচিক হেসে বলল, কতদিন পালাবি চান্দু? একদিন তো তোর সব জেদ শেষ করেই ছাড়বো। একদিনের কথা, সেই দিনটা ছিল রবিবার। নিশাত রোজ সকালের মধ্যে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আজ তুষির আসতে লেট হচ্ছে। নিশাত দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত হচ্ছে। হাত ঘড়িটা বিরক্ত নিয়ে আবারও দেখলো, না, প্রচুর লেট হচ্ছে। দাঁড়িয়ে থাকার ধৈর্য হলো না, এক পা এগিয়ে গেল বাইরের দিকে। তবে পুরোপুরি বাইরে গেল না, গেটের কাছে দাঁড়িয়ে থাকে। অবশেষে অপেক্ষার পালা শেষ করে তুষির গলার আওয়াজ পাওয়া যায়। তুষি বাইরে থেকে নিশাতকে ডাকছে। নিশাত খানিক ভেবাচাকা খেলো। তুষির গলার আওয়াজ কেমন যেন ঠেকলো। ব্রুকুচকে কিয়ৎক্ষণ দাঁড়িয়ে থেকে বাইরে গেল। মেন গেট খুলে মাথা নিচু করে বের হলো। কিছু বুঝে ওঠার আগেই কিছু বোঝার সুযোগ অবধি পেল না। কাঁধ থেকে ব্যাগ পড়ে গেল, বাম হাতের বইটাও হাত ফসকে পড়ে গেল। নিফাজ টেনে তার ক্যাবে উঠিয়ে নিয়ে চলে গেল নিশাতকে। নিশাত হাত ছাড়ানোর সুযোগও পায়নি। সবকিছু এত জলদি হয়েছে যে তার সাথে ঠিক কি হচ্ছে সেটাও বোধগম্য হয়নি। নিফাজ টেনে নিয়ে গেল নিশাতকে। একটা ছাউনি দেওয়া টিনের ঘর, চৌকিতে ফেলে দিল নিশাতকে। নিশাত ভয়ে কেঁদে দিয়েছে। নিফাজের দিকে তাকাতেই সে বিশ্রীভাবে হাসলো। নিশাত হিজাব ধরে ভয়ে কাঁপতে লাগলো আর পেছাতে লাগলো। নিফাজ শার্টের হাতা গুটিয়ে এগিয়ে গেল নিশাতের দিকে, বলল, পিছনে যাচ্ছ কেন জানেমন? আরে আমি নিফাজ, চিনতে পারোনি? নিশাত পিছিয়ে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে এখানে কেন এনেছেন? প্লিজ যেতে দিন। নিফাজ চৌকির উপর নিশাতের সামনে বসলো, হাত দিয়ে বাজেভাবে স্পর্শ করলো নিশাতের গাল। যেতে দিব তো সোনা, একটু আদর করে নেই, তারপরেই যেতে দিব। নিশাতের গাল ছুঁয়ে বলল নিফাজ। ঘেন্নায় মরে যেতে ইচ্ছে করলো নিশাতের। নিফাজ পৈশাচিক আনন্দ পাচ্ছে নিশাতের অসহায়ত্ব দেখে। সে তার মুখ এগিয়ে নিল নিশাতের দিকে। নিশাতের শরীর অবশ হয়ে এলো, নড়বার শক্তি অবধি পেল না। নিফাজ যখন তার মুখ নিশাতের মুখের কাছে এগিয়ে নিয়ে গেল, ততক্ষণে নিশাত সেন্সলেস হয়ে যায়, তার জ্ঞান ফিরে কোনো কিছুর বিকট শব্দে। নিশাত চোখ খুলে সামনে যা দেখে তাতে সে থমকে যায়। মস্তিষ্কের চলাচল বন্ধ হয়ে যায়। তার সামনেই নিফাজের নিথর দেহ পড়ে আছে, আর নিফাজের লাশের সামনে হৃদ দাঁড়ানো, হাতে তার রিভলভার। নিশাত আটকে উঠে, কিছু বলার ভাষা হারিয়ে ফেলে। নিশাতকে চোখ মেলতে দেখে হৃদ রিভলভারটা ফেলে নিশাতের কাছে যায়, কাঁপতে থাকা নিশাতকে জড়িয়ে নেয়। নিশাতের মুখটা তুলে সারা মুখে অনর্গল চুমু দিতে থাকে হৃদ। নিশাতকে কিছুই বলেনি, শুধু নিশাতকে বুকে জড়িয়ে ধরে থাকে। ভয়ে আবারও জ্ঞান হারায় নিশাত। এরপর চোখ খুলে সে নিজের বাসায়, নিজের ঘরে দেখে নিজেকে। তার পাশে তখন তার আরাফ, মা, তুষিয়া তুষির মা ছিল। নিশাত তখনও ভয়ে তটস্থ। বেশ সময় লেগেছিল তাকে সুস্থ হতে, তবে তার ভেতরে ভয় জন্মে যায় হৃদের প্রতি। হৃদ খুন করেছে, শুধু সেই দৃশ্যটাই তার সামনে ভাসতে থাকে। ধীরে ধীরে হৃদের প্রতি ভয় আর ঘৃণা বাড়তে থাকে। হৃদ খুন করেছে, হৃদ একজন খুনি। তখন হৃদের করা স্পর্শ সব তার কাছে বিষাক্ত মনে হচ্ছিল। বারবার শুধু দোয়া করতো যাতে হৃদ আর তার সামনে না আসে। নিশাতের করা দোয়াগুলো সব সত্যি আল্লাহ কবুল করেছিলেন। সেদিনের পর হৃদ আর নিশাতের সামনে আসেনি। নিশাত স্বাভাবিক হয়ে যায়, তবে তখন অস্বাভাবিক ছিল আরাফ। নিশাত প্রায় তার ভাইকে উদাস দেখত।
তবে কখনো কোনো প্রশ্ন করেনি। সব স্বাভাবিক হয়ে যায় ধীরে ধীরে। এসব ভাবতে ভাবতেই তুষির ঘুম এসে যায়। গাছের সাথে পিঠ ঠেকিয়ে সে এসব ভাবছিল। ঠিকমতো ঘুমাতেও পারছে না, কারণটা নিশাত। প্রায় 3 বছর পর হৃদ হঠাৎই ফিরে এলো, আর নিশাত এখনই এসব করছে। আর নিশাত এখনই এসব শুরু করেছে। আবার ওমানের সাথে দেখাও করতে গিয়েছে। তুষি হতাশ শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। ব্যাগ কাঁধে নিয়ে বাসায় যাওয়ার জন্য উদ্যত হলো। তার আজ আর ক্লাস করা হবে না। কলেজের গেট পর্যন্ত হেঁটে গেল। বাইরে গিয়ে রিক্সার জন্য ডানে বামে তাকালো। এখানে কোনো রিক্সাও পেল না। সে ধীর পায়ে মেন রোডের দিকে এগিয়ে গেল। তুষির বিরক্ত হচ্ছে, একটা রিক্সাও নেই। তুষি চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে রইল রিক্সার জন্য। তুষির কপাল খুলে গেল। মিনিট 2 মধ্যে একটা রিক্সা দেখলো তার দিকে এগিয়ে আসছে। সে ঝলমলে মুখে হাত বাড়িয়ে রিক্সাকে ডাক দেয়। তার আগেই থেমে গেল রিক্সা। রিক্সার পেছনে বটগাছের নিচে কালো গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখি কলিজার পানি শুকিয়ে গেল। সে যে ভয়টা পেয়েছিল সেটাই হলো, তবে ভয়টা নিজের জন্য নয়, নিশাতের জন্য। কবুল। কম্পিত গলায় 3 অক্ষরের শব্দটি মুখ থেকে উচ্চারিত হতেই ঝরঝরিয়ে কেঁদে দিল নিশাত। ঘরে যারা যারা অবস্থান করছে তারা মৃদু স্বরে আলহামদুলিল্লাহ বললেন। কাজী সাহেব বিয়ে পড়ানো শেষ করে বসা থেকে উঠলেন। আরাফকে ইশারা করে বাইরে আসতে বলে নিজেও বেরিয়ে গেলেন। আরাফ ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ালো। মাঝে থেমে গেল সে। ঘুরে তাকালো নিশাতের দিকে। নিশাতের কান্নার এক একটা ধ্বনি প্রকৃতির মধ্যাহ্নে সময়কে একদম স্তব্ধ করে দিচ্ছে। আরাফ একবার তাকিয়ে চলে গেল। চোখ বন্ধ করে অস্থির চিত্তে এক হতাশ শ্বাস ফেলবে। এসব কিছু কি হয়ে গেল কিছুই বুঝলো না সে। তবে যাই হয়েছে সেটা নিশাতের জন্য ভালো হয়েছে। তুষি নিশাতের পাশেই খাটের এক কোনায় বসেছিল। আরাফ যেতেই সে দরজার দিকে চোখ বুলায়। ঘরে আপাতত কেউ নেই। আরাফের মা আর তুষির মা এতক্ষণ ছিল, তারাও বেরিয়ে গেছেন। তুষি গিয়ে নিশাতকে জড়িয়ে ধরে। নিশাতের কান্নার মাত্রা বাড়ে। তুষির কাঁধে মাথা রেখে সব কষ্টের স্রোত বইয়ে দেয় তুষির হৃদয়ে। তুষিও কেঁদে দেয়, অপরাধী গলায় বলে, সরি নিশু, মাফ করে দে। আমি বুঝতেও পারিনি এমন কিছু হবে। আমি যদি জানতাম হৃদ ভাইয়া তোকে এভাবে জোর করে বিয়ে করবেন, কখনো বলতাম তুই কোথায় আছিস? নিশাত কথা বলে না। কান্নার চোটে কথা সব দলা পাকিয়ে যাচ্ছে। তুষি নিশাতকে ছেড়ে দিয়ে বলে, এসব কিছু মেনে নে নিশু, যা হয়েছে ভালো হয়েছে। এমনিতেও বিয়ে হতোই। বারণ করেছিলাম তোকে, যাস না ওই ওমানের সাথে দেখা করতে। আমার বারণ শুনলে অন্তত এইভাবে বিয়েটা হতো না। নিশাত অসহায় চোখে তাকায়। কিছু বলার আগে ইলু ঘরে আসে। ইলু খাটে বসতে বসতেই বলে, তুষি যা, তো কেমন ডাকে, আমি আছি এখানে। তুষি নিশাতের দিকে এক পলক তাকিয়ে চলে যায় বাইরে। তুষি যেতেই নিশাত আবারও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। সে কান্নার শব্দ না হলেও হিলু বেশ দেখছে সে কান্না। নিশাতের কান্না বলে দিচ্ছে যে সে এই বিয়েতে রাজি না। আর রাজি না থাকার কারণ অন্য কারোর সাথে প্রেমের সম্পর্ক। ইলু চশমা ঠিক করে বারান্দায় ভেদ করে বাইরে তাকায়। নিশাতের কান্না প্রতি পদে পদে আবার ইলুকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল প্রেম ভালোবাসা সব মিথ্যে। এই ভালোবাসা একটা মানুষকে কিছুই দেয় না। যা দেয় তা হলো এক বিন্দু মিথ্যে স্বপ্ন আর এক আকাশ পরিমাণ কষ্ট। তুষি বাইরে গিয়ে প্রথমেই ড্রয়িং রুমে বসে থাকা হৃদের দিকে তাকায়। হৃদ এখনো ফর্মাল গেটআপেই আছে। সে যে বিয়ে করেছে তাকে দেখে বোঝার উপায় নেই। চুপচাপ মাথা নিচু করে বসে আছে, মুখভঙ্গি যথেষ্ট গম্ভীর। তুষি হৃদের দিক থেকে চোখ সরিয়ে নেয়। রান্নাঘরে মায়ের কাছে যেতে নেয়। তখনই পেছন থেকে রাজভারী ডাকে থেমে যায়। স্টপ দেয়ার তুষি। ডাকটা গম্ভীর হলেও অনেকটাই শান্ত ছিল, কিন্তু ভয় পেয়ে যায় তুষি। ফট করে পেছনে ফিরে। আরাফ তুষির একদম সামনে। আরাফের চোখ লাল। তুষি থমকে ওঠে। এ কি, আরাফের চোখ এত লাল কেন? আগে তো এমন দেখেনি। তুষি ভয়ে এদিক সেদিক তাকায়। তারপর আবারও চোখ আরাফের দিকে স্থির রেখে মৃদু আওয়াজে বলে, কি? আরাফ চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে তুষির দিকে। সেভাবে থেকেই বলে, আই উইল গিভ ইউ জাস্ট 2 মিনিটস। এর মধ্যে আমার ঘরে যেন তোমাকে দেখি, ওকে? তুষি বড়সড় ঠোক গিলে। আরাফ তাকে নিজের রুমে ডেকেছে কেন? তুষি আন্দাজ করতে পারছে আরাফ কেন ডাকতে পারে তাকে, কিন্তু তার ভয় হচ্ছে। যদিও তার তাতে কোনো দোষ নেই, কিন্তু এই লোকের ঠিক নেই। রাগ উঠলে কোনো কিছুই মাথায় না রেখে ঠিক ভুল বিবেচনা না করেই থাপ্পড় লাগাতে থাকে। তুষি চুপচাপ চোখ অস্থিরভাবে ঘোরাতে থাকে। আর চোখে আরাফের দিকে তাকাতে আরাফ কপালে ভাঁজ ফেলে বলে ওঠে, হোয়াট? তুষি চমকে আরাফের দিকে তাকায়। ঘন ঘন মাথা নেড়ে বলে, না, নাথিং।
আরাফ কপালের ভাঁজ তীরও করে বলে। দেন কাম। আরাফ কথাটা বলেই নিজের ঘরে চলে যায়। তুষি সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, কি মনে করে আবারও সোফায় বসে থাকা হৃদের দিকে তাকায়। হৃদ ফোনে কি যেন করছে। ফোনের লাইটে হৃদের চোখ দুটো জলজল করছে। হৃদের চোখও লাল। তুষি আশ্চর্য হলো, এই দুইজনের চোখ এমন লাল কেন? গাঁজা টাজা খেয়েছে নাকি? তুষি মুখ ভেঙচি দিয়ে চলে যায় আরাফের ঘরে। তুষি দরজা নক করে, আরাফের সাড়া পায় না। তুষি দ্বিতীয়বার নক করে উকি মারে ঘরে। আরাফ সোফায় বসে আছে, মাথা এলিয়ে দিয়েছে, চোখ বন্ধ তার। তুষি আর নক করার প্রয়োজন মনে করলো না, গুটিসুটি পায়ে চলে গেল ভেতরে। আরাফের থেকে বেশ দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে পড়লো। আরাফ তখনও চুপচাপ মাথায় সোফা এলিয়ে চোখ বন্ধ। আরাফ তখনও চুপচাপ মাথা সোফায় এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। তুষি দাঁড়িয়ে থাকে, ডাকবে কি ডাকবে না সে নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। তুষি ওড়না হাতে পেঁচানলো, সেটা পুনরায় খুলতে খুলতে ঠিক করলো ডাক দিবে আরাফকে। তুষি গলা ঠিক করলো, মৃদু সুরেই বলল, আমি এসেছি। আজকে কলেজে কি হয়েছিল? আরাফ সেভাবেই বলে উঠে কথাটা, না চোখ খুলেই নাইবা সোজা হয়ে বসে। তুষি ভরকে যায়। আচমকা এত শান্ত সুরে এই মুহূর্তে আরাফের থেকে আশা করেন। সে তো ভেবেছিল ঘরে এলে এই গালে 3-4 ঘা লাগিয়ে তারপর ধমকাবে, কিন্তু তা না করে এত শান্ত। তুষির মাথা ভনভন করছে। আরাফ চোখও মেলছে না, যার দরুন ভয়ও লাগছে আরো। তুষি কথা বলল না, সে এখন অনেক ভয়ে পাচ্ছে। এই মুহূর্তে সে কোনোভাবেই আরাফের সাথে কথা বলতে চায় না। সত্যি মিথ্যে যাই বলুক, আরাফ এখন খেপে যাবে। এই মুহূর্তে আরাফের হাতে চটকনা খাওয়ার ইচ্ছে নেই ওর। তুষি পরিকল্পনা করেই ফেললো, সে এখন আরাফের চোখ বন্ধ করার সুযোগ নিবে। তুষি ভয়ে ভয়ে এক পা পেছনে ফেললো। আরাফের দিকে ভয়ার্ত দৃষ্টি ফেলে আস্তে আস্তে পিছিয়ে নিল পা জোড়া। পরক্ষণেই থেমে গেল, চোখ বন্ধ করলো। পরনের স্কার্টটা একটু তুলে বিড়বিড় করে বলল, দৌড়া তুষি দৌড়া। তাকালো না আর কোনো দিকে, এক দৌড় দিল দরজার দিকে। দরজার হাতলে হাত রাখার আগে পেছন থেকে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল আরাফ। তুষি ভীষণভাবে লাফিয়ে উঠল ভয়ে, চমকে পেছনে তাকালো। আরাফ কখন এলো এখানে? তাকে তো কয়েক সেকেন্ড আগেও দেখলো সোফায় বসে আছে। মরে গেছে না জীবিত আছে সেটাই তো বোঝা যাচ্ছিল না, আর এর মাঝে এসে পড়লো। তুষির ভয়ে চেহারার রঙই পরিবর্তন হয়ে গেছে। আরাফ দাঁতে দাঁত পিষে তুষির বাহু ধরে দরজার সাথে চেপে ধরে। তুষি ঠাস করে দরজার সাথে লেগে দাঁড়িয়ে পড়ে। আরাফ নিজেও এগিয়ে গিয়ে তুষির মুখ বরাবর দাঁড়িয়ে যায়। তুষি ভয়ে কাচুমাচু হয়ে গেছে। আরাফ যে কি পরিমাণ রেগে আছে সেটা আরাফের শ্বাস প্রশ্বাস জানান দিচ্ছে। আরাফ ঘন ঘন শ্বাস ফেলছে। তুষির অস্বস্তি আর ভয়ে বুক ধরফড় করছে। আরাফ তুষিকে দরজার সাথে আরো চেপে ধরে বলে, পালাচ্ছিলে কেন স্টুপিড? আমার প্রশ্নের উত্তর না দিয়ে আমার চোখ ফাঁকি দিয়ে আমার রুম থেকে বেরিয়ে যাবে? ইটস নট পসিবল, অ্যান্সার দাও। আরাফ ধমকে ধমকে কথাগুলো বলে। তুষি পিটপিট করে তাকায় আরাফের দিকে। আরাফের চেহারা আর অবস্থা নাজেহাল, সামনের চুলগুলো ঘামে লেপ্টে আছে। শ্যামবর্ণ চেহারা রাগে লাল হয়ে আছে, শুষ্ক ঠোঁট জোড়া মৃদু কাঁপছে, হয়তো রাগে। তুষি ঢোক গিলে অন্যদিকে তাকালো। আরাফকে এত কাছে দেখলে তার হৃদয়ে অস্বাভাবিক তুফান নামে, যার কারণ তার অজানা। আরাফ তুষিকে অন্যদিকে মুখ ঘুরাতে দেখে আরো রেগে যায়। ডান হাত তুষির বাহু থেকে উঠিয়ে গাল চেপে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তুষির মুখ নিজের দিকে টেনে বলে, আমার প্রশ্নের উত্তর দাও, অ্যান্ড সেটা আমার চোখের দিকে তাকিয়ে। তুষি, লুক এট মি। হোয়াট হ্যাপেন্ড ইন দ্য কলেজ? আর খবরদার তুষি, মিথ্যে বলবে না। তুষির গালে ব্যথা লাগছে। আরাফ এত জোরেই চেপে ধরেছে মনে হচ্ছে গালে হয়তো আরাফের হাতের দাগও পড়ে গেছে। তুষি বহু কষ্টে গালের উপর থেকে আরাফের হাতটা সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলল, বলবো তো, আপনি গালটা ছাড়ুন। আমার গালের চাপায় কোনো মাংস নেই, দাঁত গাল সব ব্যথা হয়ে যাচ্ছে। একটু ছাড়ুন, আমি বলছি। আরাফ ছাড়ে না, তুষির গালে হাত রেখেই দাঁড়িয়ে থাকে। তবে অতটা রুডলি ধরেনি এবার। আরাফ ইশারায় তুষিকে বলতে বলে। তুষি ভয় ঢোক গিলে মৃদু স্বরে বলে, আমি বলবো, কিন্তু আপনি মারতে পারবেন না, আর বকতেও পারবেন না। মারলে বা ধমকাবেন তো আমি কিছু বলবো না। আপনার এসব কিন্তু আমি সহ্য করব না। হোয়াট? আরাফ প্রায় চেঁচিয়ে ওঠে। তুষি আরাফের চেঁচানোতে ভড়কে গিয়ে দ্রুত বলে ওঠে, জাপানি ভাষায় বলেছি নাকি? মারবেন না আমাকে, তবেই বলবো আমি। প্রমিস করুন। আরাফের মাথা ব্যথা করছে। তুষির বকবকানো সহ্য করার শক্তি নেই এখন। আরাফ অন্যদিকে মুখ ঘুরিয়ে এক শ্বাস নেয়, তারপর তুষির দিকে তাকিয়েও সামান্য নরম সুরেই বলে, ওকে, মারবো না আর বকবো না,
প্রমিস করছি। এখন বলো। তুষি আরাফের নরম সুরে এবার ঠিক করে নেয় যে সে সত্যটা বলবে। কিছু বলতে নিয়ে আরাফ আচমকা আবারও তুষির গালে টান লাগিয়ে নিজের মুখ বরাবর এনে বলে, বাট ওয়ার্ন করছে তুষি, যা বলবি সত্যি বলবে, দেন মারবো না বকবো না। বাট যদি মিথ্যে বলেছ বা কিছু লুকিয়েছ, দেন এইবার আর কিচ্ছু ভাববো না। আই সোয়ার সোজা ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। তুষি মুখ লটকালো। সে তো সত্যিই বলতো, এ লোক এত কথা বলে কেন? তুষি আরাফের থেকে একটু দূরে সরতেই চাইল। আরাফ তীক্ষ্ণ চোখে তুষির দিকে তাকিয়ে ওর বাহু আরো শক্ত করে দরজার সাথে লাগিয়ে দাঁড় করালো। আর তার এক হাত এখনো হালকাভাবে তুষির গাল ধরে আছে। তুষি আর নড়ল না, একটা শ্বাস নিয়ে বলতে লাগলো সবকিছু। ফ্ল্যাশব্যাক। তুষি হৃদের গাড়ি গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখে আঁতকে উঠল। যে ভয়টা পাচ্ছিল তাই হলো। হৃদ গাড়ির সাথে হেলান দিয়ে বেশ আয়েশ করে দাঁড়িয়ে আছে। তুষিতে পালাতে পারলে বোধহয় তার আর এই জন্মে কোনো ইচ্ছে বাকি থাকতো না। পালিয়ে যাওয়াটাই হতো তার শেষ ইচ্ছে, কিন্তু সেটা সম্ভব না, কারণ হৃদ একদম স্থির চোখে তার দিকেই তাকিয়ে আছে। তুষি ভয়ে সেখানে দাঁড়িয়ে রইল। হৃদ কিছু সময় দাঁড়িয়ে থেকে নিজেই তুষির দিকে এগিয়ে এলো। তুষি ভয়ে জমে গেছে একদম। তুষিও নিশাতের মতোই হৃদকে ভয় পায়, আর তার কারণ একমাত্র সেই খুন। হৃদ তুষির সামনে এসে দাঁড়াতেই তুষি মাথা নিচু করে ফেলে। হৃদ তুষির দিকে তাকিয়ে পেছনে ডানে বামে তাকায়। পরাপর সব জায়গায় চোখ বুলিয়ে যখন কাঙ্ক্ষিত কাউকে খুঁজে পেল না, তখন কপালে ভাঁজ ফেলে তুষির দিকে তাকায়। গমগমে গলায় বলে, নিশাত কোথায় তুষি? ও আসেনি আজ কলেজ? তুষি নিচের দিকে তাকিয়ে অগোছালো দৃষ্টি ফেলছে। কি উত্তর দেওয়া উচিত? নিশাতের কথা জানলে সব ধ্বংস করে ফেলবে হৃদ। তুষিকে চুপ থাকতে দেখে হৃদ গলার স্বর বাড়িয়ে বলল, কিছু জিজ্ঞেস করছি, নিশাত কোথায়? তুষি তবুও চুপ। কান্না পাচ্ছে, কাঁদতে পারছে না, কি বলবে তাও বুঝতে পারছে না। হৃদ তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎই বলে ওঠে, ওমানের সাথে দেখা করতে গিয়েছে। তুষি ঝট করে মাথা তুলে। হৃদ জানলো কিভাবে? তুষির শরীর ঘেমে ভিজে গেছে ভয়ে। হৃদ তুষির ভয়ের তো মুখটা দেখে যা বোঝার বুঝে গেল। হৃদ অন্যদিকে তাকিয়ে চোখ বন্ধ করলো, ঘাড় কাত করে দুদিক নাড়ালো, বিড়বিড় করতে করতে কি যেন বলতে লাগলো। তুষি মাথা নিচু করে আছে। হৃদ আচমকা হো হো করে হেসে ওঠে। তুষি চমকে তাকায় হৃদের দিকে। হৃদ অদ্ভুতভাবে হাসছে। তুষির ভয় লাগছে এখন। হৃদ হাসতে হাসতে আবারও বিড়বিড় করলো, ঘাড়ে হাত রেখে জোরে জোরে শ্বাস নিল। নড়বড়ে শরীরে তুষির দিকে তাকালো, বলল, হোয়াট হ্যাপেন্ড তুষি? এত ঘামছো কেন? মেবি ইউ নিড রেস্ট। রিক্সা পাচ্ছ না? নো প্রবলেম, আমি কার নিয়ে আসছি। ড্রাইভারকে বললে তোমাকে বাসায় দিয়ে আসবে। যাও। তুষি কাঁপা কাঁপা গলায় অনেক সাহস জাগিয়ে বলল, আমি একাই যেতে। গাড়িতে বসতে বলেছি। ধমকে ওঠে হৃদ। তুষি কেঁপে ওঠে দ্রুত। হৃদকে পাশ কাটিয়ে সামনে যেতে নেয়। তার আগে হৃদ আবারও বলে, ড্রাইভারকে বলবে আরাফের বাসায় নিয়ে যেতে। গট ইট? তুষি পেছন ফিরে অবাক হয়ে বলে, কেন? হৃদ বাঁকা হাসলো, রহস্যজনক সেই হাসি। কিছু বলল না, উল্টো দিকে হাঁটা দিল। বর্তমান। আর কিছু জানি না। এরপর কোথায় গেল, নিশুকে কোথায় পেল কিছু জানি না। কোথা থেকে নিশাতকে নিয়ে এনে এভাবে হুট করে বিয়ে করে ফেললো আমি জানি না, সত্যি জানি না। আরাফ দীর্ঘশ্বাস ফেলে। এমন কিছু একটাই যে সে আজ করতে পেরেছিল, তবে যতটা ভয়ঙ্কর হবে ভেবেছে ততটাও হয়নি। আরাফ চিন্তিত মুখে অন্যদিকে তাকিয়ে রইল। তুষি চোখ পিটপিট করে আরাফের দিকে তাকিয়ে বলল, এবার তো ছাড়ুন, আমার গালের রক্ত সব শেষ করে ফেলবেন। হাত দিয়েই রক্ত সব খেয়ে ফেলবেন নাকি? উফ। তুষির কথায় আরাফ দ্রুত গাল থেকে হাত সরিয়ে বলে, হোয়াট ননসেন্স। তুষির গাল ছাড়তেই তুষি নিজের গালে হাত বুলায়। আরাফের চোখ যায় তুষির গালের দিকে। গালে সত্যি রক্ত জমাট বেঁধে গেছে। আরাফ একটা হতাশার শ্বাস ফেলে। রাগ উঠলে ভালো মন্দ কিছুই মাথায় থাকে না। আরাফ তুষির গালের দিকে তাকিয়ে রইল। লাল হয়ে গেছে, আর তুষি অনবরত গালে হাত বুলিয়ে চোখ মুখ কুচকে আছে। আরাফের কি হলো কে জানে। সে তুষির গালের দিকে তাকিয়ে থাকতে থাকতেই হঠাৎ ডান হাত বাড়িয়ে আলতো করে ছুঁয়ে দিল তুষির গাল। তুষি চমকে গেল, গাল থেকে আপনা আপনি নিজের হাত নামিয়ে ফেলল। তুষির অবাক চাহনি আরাফের দৃষ্টিগোচর হলো না। সে তাকিয়ে আছে তুষির গালের দিকে। আরাফ আরেকটু এগিয়ে গিয়ে তুষির গালে হাতের উল্টো পিঠ দিয়ে ছুঁয়ে দিল। তুষি কেঁপে উঠল। আরাফের স্পর্শ কেমন যেন লাগছে তার। তুষির শরীর কাঁপছে। এইটুকুতেই তুষি কাঁপা কাঁপা গলায় বলে, কি 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 করছেন আপনি? আরাফের হুঁশ ফিরে ফট করে গাল থেকে তুষির চোখের দিকে তাকায়।
তুষির ভয়াতুর দৃষ্টি আর কণ্ঠ বোধগম্য হতেই দূরে সরে যায় সে। কি করছিল এটা ভাবতে গিয়ে নিজেই চমকে ওঠে। তুষি এখনো দরজায় লেপ্টে দাঁড়িয়ে আছে। আরাফ কিছুটা ইতস্তত বোধ করলেও সেটা প্রকাশ করলো না। স্বভাবতই তার গাম্ভীর্য ভাব চেহারায় ফুটিয়ে তুলে বলে, কি করব? দেখছিলাম গালের ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাচ্ছে কিনা। ইডিয়েট। তুষি বোকা বনে যায়। নিজেই তো গালের এই অবস্থা করলো, এখন নিজে এসেছে দরদ দেখাতে। ব্লাড সার্কুলেশন অফ আবার কিভাবে হয় তুষি বুঝতে পারল না। আরাফ অগোছালো দৃষ্টি ফেলছে। তুষিকে দেখে তার কেমন যেন অস্থির লাগছে। বুকের ভেতর অসহ্য অনুভূতি হচ্ছে। তুষি ফেল করেই তাকিয়ে আছে। আরাফ বহু কষ্টে নিজেকে সামলে ধমকে ওঠে তুষিকে। হোয়াট? দাঁড়িয়েছো কেন? আমি আমার সব কোয়েশ্চেনের অ্যান্সার পেয়েছি। নাও গেট লস্ট। তুষির রাগ উঠল। কি পেয়েছে কি লোকটা? হ্যাঁ, নিজের ঘরে আসলে আটকে দিবে, তারপর নিজের কার্য সিদ্ধি হতেই গেট আউট করবে। কি পেয়েছে? তুষি সাহস নিয়ে বলল, আমারও কোনো শখ নেই আপনার এই জঙ্গলখানায় থাকার। যত সব খাম্বা একটা, চলে যাচ্ছি, আর আসবো না। এমনিতেও আজকে আপনি আমায় আইসক্রিম কিনে দেননি। আপনি কি ভেবেছেন আপনি না কিনে দিলে আমি খেতে পারবো না? আমি এক্ষুনি নিচে যাব, গিয়ে কিনে নিয়ে আসবো আইসক্রিম। নিজের টাকায় নিজে কিনে খাবো, কারো উপর নির্ভরশীল না। আমি নিজের শখ নিজে পূরণ করতে জানি, কিন্তু আপনার অপমান ভুলবো না। আপনি আমায় ঠোঁট কমলা করা আইসক্রিম কিনে দেননি। দেখবেন আপনার বউ প্রেগনেন্ট হয়ে শুধু সারাদিন কমলা রঙের ঠোঁট হওয়া আইসক্রিম খাবে। তারপর আপনাদের বাচ্চা কাচ্চা জন্ম নিবে কমলা রঙের। তাদের চুল থেকে পা পর্যন্ত সব হবে কমলা। তাদের প্রিয় খাবার হবে অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিম। আপনার জীবন হয়ে যাবে অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিমময় জীবন। দিয়ে দিলাম বদদুয়া, জাদ্রিল খাম্বা। দরজার লক ঘুরিয়ে ঘর থেকে বেরিয়ে গেল তুষি। আরাফ তুষির কথাগুলো শুনে ঠিক কি রিয়াক্ট করবে জানে না, বাট সে পুরোটা সময় তুষির সবগুলো কথা মনোযোগ দিয়েই শুনেছে। বুকে দুহাত গুটিয়ে ভালোভাবেই শুনেছে। তুষি ঘর থেকে বের হয়ে যেতে আরাফ মৃদু দম ফেলল। তার মাথা হ্যাং হয়ে গেছে। তার এখন শাওয়ার নেওয়ার প্রয়োজন ইমিডিয়েটলি। নিষাদ কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়েছে বিছানার এক কোনায় গুটিসুটি মেরে। নিষাদ আজকের মতো ধকল হয়তো এই জীবনে কখনোই নেয়নি। আজ তার সাথে এত বড় একটা ঘটনা ঘটে যাবে কল্পনাও করেনি। আজকে নিষাদের বাসরাত। হৃদ আজকে থেকে ওর সাথেই থাকবে। যদিও ওকে উঠিয়ে নেওয়া হয়নি, হয়তো হঠাৎই সবকিছু হয়ে যাওয়া, কিন্তু হৃদ যে আজকে তার সাথে একই ঘরে থাকবে ভাবতেই তার দম বন্ধ লাগছে। কান্নারা দল বেঁধে হানা দিচ্ছে। অসহ্য যন্ত্রণা নিয়ে সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। হৃদ দরজা খুলে ভেতরে আসে। তখন হয়তো রাত 2টো। হৃদ ঘরে ঢুকতেই প্রথমে দেখতে পায় নিষাদের কান্না মিশ্রিত মুখটা। নিষাদ গুটিয়ে শুয়ে আছে একদম খাটের কোনায়। নিজের ঘরে নিজেকে গুটিয়ে রেখেছে, হয়তো তার জন্যই। হৃদ তাচ্ছিল্য হাসলো। দরজাটা লক করে এগিয়ে যায় ধীর পায়ে। বিছানার পাশে দাঁড়িয়ে সম্মোহিত চোখে তাকিয়ে থাকে তার প্রেয়সীর দিকে। তার চোখে নেশা, ঘোর মায়া। হৃদ ধপ করেই শুয়ে পড়ে নিষাদের পাশে। চিত হয়ে শুয়ে থাকে বেশ সময় নিয়ে। তার লাল হয়ে যাওয়া চোখ জোড়া স্থির নিষাদের দিকে। হাত বাড়িয়ে নিষাদকে টেনে নেয়, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় নিজের বুকে। হৃদয়ের শ্রেষ্ঠ ঝড়ের তীব্রতা কমে এলো। নিষাদের সমস্ত মুখে চোখ বুলালো। দুর্বল চিত্তে মৃদু হাসল হৃদ। সেই হাসি কিছু পাওয়ার হাসি। অপেক্ষার প্রহর শেষ করিয়ে সবচেয়ে সুখময় কিছু উপহার পেয়েছে সে। ধীর কণ্ঠে জড়ানো গলায় বলে উঠে, বিষাক্ত যন্ত্রণা আর স্মৃতিগুলোকে জমাতে হয় না, উগড়ে ফেলতে চাই সেই সব যন্ত্রণাগুলো। তোমার মাদকতাময় স্পর্শে সেই সব যন্ত্রণা ভুলিয়ে দিতে পারবে না দূরত্বমা। শরতের আকাশ, সূর্য উদয় হয়ে তার আলোক রশ্মিতে মুখরিত সারা ধরনী। একগুচ্ছ রোদ জানলা ভেদ করে স্পর্শ করছে নিষাদের মুখময়। একরাশ স্নিগ্ধতা এসে ভর করলো নিষাদের চোখে ঠোঁটে। নিষাদের ঘুমন্ত মুখশ্রী এক ফালি আলো চোখে পড়ায় ঘন পল্লবিত আখি যুগল কুচকে ফেলল। অধর কোণে ক্ষীণ হাসির রেখা ফুটে উঠল হৃদে। চেয়ে রইল অপলো তার স্ত্রী, তার অর্ধাঙ্গিনীর দিকে। না, তার অর্ধাঙ্গিনী নয়তো, তার সম্পূর্ণ অঙ্গিনী। ঘুমো ঘুমো চোখে নিষাদের মায়াভরা মুখশ্রী দেখে ঠোঁটের হাসি প্রসারিত হলো। নিষাদকে গভীর আলিঙ্গনে উষ্ণতা কুড়াতে ব্যস্ত হয়ে পড়ল। নিবিড়ভাবে জড়িয়ে নিল নিজের বুকে। উষ্ণ আলিঙ্গনে মুহূর্তে ঘুম কেটে গেল নিষাদের। নিভু নিভু চোখ মেলল। আখি যুগল মেলতেই অস্পষ্ট ঠেকল সব। চোখে আধার কেন লাগছে সব। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মিনিট। ব্যাপারটা বোধগম্য হলো মিনিট খানিকের মাঝে।
নির্মল আর্তনাদে বুকটা ফেটে এলো নিশাদের। নিমিষে বিষিয়ে উঠল মনটা, নড়ল না। নিষ্প্রাণ সে ফুপিয়ে কেঁদে উঠল। হৃদের চোখ বুঝে এসেছিল, নিশাদের নির্মল শরীরের উষ্ণতা শুষে নিচ্ছিল সে। চোখে লেগে গিয়েছিল সব উষ্ণতা, আলিঙ্গন, আরাম নিমিষেই পালাই পালাই করে দরজা ভেদ করে পালিয়েই গেল। চমকে উঠে হৃদ। নিশাদ কাঁদছে। নিশাদের অশ্রু তার বুকের শার্ট ভিজিয়ে দিচ্ছে। হৃদের বুকে ব্যথা অনুভূত হলো। দ্রুত সরিয়ে দিল নিশাদকে। নিশাদ নিজেই ছিটকে সরে যায়। হৃদ থমথমে চোখে তাকিয়ে থাকে নিশাদের দিকে। নিশাদ অন্যদিকে মুখ করে শুয়ে পড়ে। হৃদ উঠে বসে। অন্তঃস্থল বারবার কম্পিত হচ্ছে হৃদের। উঠে বসে সে। ভ্রুযুগল কিঞ্চিত কুচকে এসে নিশাদের হাত ধরে টান দিয়ে উঠিয়ে ফেলে। নিশাদ চমকানো চিত্তে উঠে বসে। হৃদের দিকে নিষ্প্রহ চাহনি দিয়ে আবারও কেঁদে ফেলে। হৃদ গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে তার সম্পূর্ণাঙ্গিনীর দিকে। পরনের পিঙ্ক টি শার্ট এলোমেলো হয়ে আছে। অম্বর জুড়ে পিঠময় ছড়িয়ে আছে ঘন কালো কেশময়। ঘুম আর কান্নার দাপটে চোখ দুটো ফুলে ফেপে উঠেছে। হৃদ নিশাদের কোনই ধরে টান দেয়, নরম গলায় প্রশ্ন করে, কাঁদছো কেন? গা গুলিয়ে উঠে নিশাদের। হৃদের প্রতিটি স্পর্শ, কথা, কণ্ঠ বিষের মতো লাগে। কান্নার জোরে হেঁচকি তুলে ফেলে। হৃদ নির্লিপ্তভাবে পুনরায় জিজ্ঞেস করে, কেন কাঁদছো? নিশাদ তেতে উঠে। আকস্মিক বজ্রপাতে মানুষ যেমন কেঁপে উঠে তেমনই কেঁপে উঠল নিশাদের মন। বুকটা হুহু করে উঠে। হৃদয় শ্রেষ্ঠ অনলের তীব্রতা বেড়ে গেল। গতকাল দুপুরের কথা মনে হতেই ভয়ঙ্কর চাহনি নিক্ষেপ করে হৃদের দিকে। ডান হাতে থাকা হৃদের হাত জোড়া ঝাটকা মেরে ফেলে দেয়। জ্বলন্ত চাহনি নিক্ষেপ করে হৃদের পানে। নিশাদের জ্বলন্ত চাহনি আর ফুসলে ওঠা চাহনি দেখে অধর বাঁকিয়ে হাসে হৃদ। স্বাভাবিক গলায় বলে, রেগে আছো কেন? নিশাদ তপ্ত গলায় বলে, আমাকে শুয়েছেন কেন আপনি? হৃদের ভাবান্তর হলো না। সে ধীর গলায় বলে, ছুঁয়েছি নাকি? নিশাদ ঝাঁঝিয়ে ওঠে। বিছানা ত্যাগ করে চোখের পলকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। হৃদ আড়মোড়া ভেঙে বিছানা ছাড়ে। নিশাদের দিকে দৃষ্টি না ফেলে সোজা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। শুভ্র শার্ট ভিজে বুকের সাথে লেপ্টে আছে। হৃদ আয়নায় সেসব দেখতে থাকে। ঘাড় ঘুরিয়ে তাকায় নিশাদের পানে। নিশাদের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জলের প্রস্রবণ। বুক ফুলিয়ে শ্বাস নেয় হৃদ। শান্ত ও স্বাভাবিক গলায় বলে, তুমি আমার স্ত্রী নিশাদ। তোমাকে ছোঁয়ার অধিকার আমার আছে, তাই এই বিষয়ে কোনো জবাবদিহি করতে আমি বাধ্য নই। ইভেন আমি তোমার থেকে পারমিশনও নিব না। নিশাদের বাকশক্তি নেই। সে নিথর দেহে দাঁড়িয়ে আছে। অশ্রুসিক্ত চোখে হৃদের দিকে তাকিয়ে আছে। হৃদ ধীর পদে এগিয়ে যায় নিশাদের দিকে। হাত বাড়িয়ে কাছে টেনে নেয়। গাঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকে তার সদ্য বিবাহিত স্ত্রীর পানে। কপালে চুলগুলো সরিয়ে দেয় সন্তর্পণে। ললাটে দীর্ঘ সময়ে ঠোঁট ছুঁয়ে দেয়। স্মিত গলায় বলে, কাঁদবে না নিশাদ, এখনো অনেক কাঁদতে হবে তোমাকে। আমাকে ছেড়ে যাওয়ার কথা ভুলেও ভাববে না। যদি ছেড়ে যেতে চাও, আমার নিঃশ্বাস বন্ধ করে চলে যাবে। আমার নিঃশ্বাস থামার আগ পর্যন্ত তোমাকে কোথাও যেতে দিব না। হৃদ তার ওষ্ঠদয় নিশাদের কানের কাছে নিয়ে হিসিয়ে বলে, আর যদি এমন করার চিন্তা করেছো, তাহলে যে রঙিন পাখা মেলে আমার হৃদয়ে ঘুরে বেরিয়েছ, সেই রঙিন পাখা কেটে দিতে আমার 1 সেকেন্ডও লাগবে না। নিশাদের ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু সে পারছে না। হৃদ আবারও ঠোঁট ছোঁয়ায় নিশাদের কপাল। ছেড়ে দেয় মুহূর্তে। না দাঁড়িয়ে গটগট পা বাড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। নিশাদ সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দেয়। তুষি কলেজে চলে গেছে। আজ একা একাই যেতে হয়েছে। নিশাদ আসেনি, আর আসবেও না, তাই একাই এসেছে। তার বোরিং লাগছে সবকিছু। আজ মাত্র 3টা ক্লাস ছিল। ক্লাস শেষে এখন সে কি করবে সেটা নিয়ে বেশ চিন্তিত। সে পুরো কলেজে পায়চারি করে বেড়াচ্ছে। আর না পেরে উঠে দাঁড়ালো। আর দাঁড়িয়ে না থেকে বাসায় যাওয়ার চিন্তা করলো। গিয়ে সে এক ঘুম দিবে বলে মন আগডুম বাগডুম করে উঠল। দ্রুত পায়ে হাঁটা ধরলো। কলেজের গেট পাড়িয়ে বেশ তাড়াতাড়ি বেরিয়ে গেল। এখন একটা রিক্সা পেলে আর কিছুর প্রয়োজন নেই। হাঁটতে থাকে ব্রিজের কিনারা ঘেঁষে। ভালো লাগছে না তার, মনের ভেতর খালি খালি লাগছে। হয়তো নিশাদকে ছাড়া। হাঁটতে হাঁটতে অন্যমনস্ক হয়ে গেল। পেছন থেকে কেউ নিজের নাম ধরে ডাক দিল। কিন্তু থেমে গেল তুষি। কপাল কুঁচকে পেছনে তাকালো। একটা সিমসাম শরীরের ছেলে দাঁড়িয়ে আছে। ঠোঁটে বিশ্বজয় করা ক্লোজ আপ মার্কা হাসি। ঝাঁকড়ানো চুল, ভ্রু উঁচিয়ে তাকালো তুষি। ছেলেটা এক পা এগিয়ে তুষির কাছে দাঁড়িয়ে বল, হাই, আমি রহমত। তো তুষির এহেন জবাবে থতমত খেয়ে যায় ছেলেটা। নিজেকে সামলে মৃদু হাসার প্রচেষ্টা করে বলে, আমি রহমত, আমাকে চিনতে পারোনি? তুষি 2 ভ্রু নাচিয়ে বলে, রহমতের নাম আপনার?
এই নাম তো কশিন কালেও আমি শুনিনি। ছেলেটা অপ্রস্তুত হয়ে যায়, হালকা হেসেই বলে, তোমার বাবার ফ্রেন্ডের ছেলে রিয়াদার। আমার বাবার নাম। তোমার বাবা আমার খুব ভালো ফ্রেন্ড ছিল। তুমি না একবার আঙ্কেলের সাথে আমার বাসায় এসেছিলে আমার বোনের জন্মদিনে, মনে পড়ছে? তুষি ভাবুক চোখে তাকায় ছেলেটার দিকে। এমন হাড় ভাঙা লম্বা ছেলেটাকে সে আগে দেখেছে বলে তো মনে পড়ছে না। তুষি প্রগাঢ় চোখে তাকালো ছেলেটার দিকে। মিস্টার বিনের মতো কেন লাগছে ছেলেটাকে? তুষির হাসি পেল ছেলেটাকে দেখে। মিস্টার বিন আর এই ছেলেটার এত মিল দেখে বুক ফেটে হাসি এলো তুষির। তুষিকে হাসতে দেখে ছেলেটাও জল জল চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, চিনতে পারছো আমাকে? হ্যাঁ, চিনতে পেরেছি তো। আপনাকে তো অনেকেই চিনে। তা আপনার পুতুলটা কোথায়? ওকে দেখছি না কেন? ছেলেটা ভেবাচাকা খেয়ে বলে। পুতুল মানে? কিসের পুতুল? তুষির পেট ফেটে হাসি আসছে, আর থেমে না থেকে ফিক করে হেসে ফেললো। তুষির হাসিতে রাহমেদ বোকা বনে গেল। আবার কি মনে করে তুষিকে ভালোভাবে দেখেও নিল। তুষির খোলামেলা হাসিতে কি সুন্দর লাগছে। রাহমেদ অপলক তাকিয়ে থেকে হুট করে বলে ফেলে, হাসলে তোমাকে অনেক সুন্দর লাগে। তুষি হাসিতে এত ব্যস্তই ছিল যে সে বুঝতে পারেনি ছেলেটির কথা। হাসি খানিক থামিয়ে জিজ্ঞেস করে, কিছু বললেন? ছেলেটিও তুষির জবাবে কিছু বলতে নেয়। ফট করে ওদের মাঝখান দিয়ে কেউ ঢুকে সামনে চলে যায়। রাহমাত তুষি দুজনেই চমকে তাকায় সামনে। তুষি গোল গোল চোখে বিমূর্ত দৃষ্টিতে তাকালো আরাফের দিকে। আরাফ কানে ফোন নিয়ে আরেক হাতে সানগ্লাস ঘোরাচ্ছে। এই মুহূর্তে কি আরাফ ওদের মাঝখান দিয়ে গেল? রাহমাত আরাফের দিকে তাকিয়ে কপাল কুঁচকালো। সেদিকে পাত্তা না দিয়ে আবারও তুষির দিকে মনোযোগী হতে চাইল। ফোনের তীব্র আওয়াজে থেমে গেল। পকেট থেকে ফোন বের করলো। তুষির দিকে এক পলক তাকিয়ে দ্রুততার সাথে বলে উঠল, তুষি, আমাকে একটু যেতে হবে, পরে দেখা হবে, হাসি এখন। তুষি আচ্ছা বলতেই ছেলেটা চলে যায়। তুষি আবারও পেছনে তাকায়। আরাফকে দেখতে পেল না এখন। আরাফকে খুঁজতে চায় একবার। কেন এসেছে জানতে মনটা আনচান করছে। পরক্ষণে আবার তুষি ধাতস্থ হয়ে গেল। নিজের মাথায় গাঁটটা মেরে বলল, তোর কিরে তুষি? যেখানে যায় যাক, তুই কেন খুঁজবি ওই খাম্বাকে? ভুলে যাস না ওই খাম্বা মার্কার লোকটা তোকে আইসক্রিম কিনে দেয়নি। এর জন্য তুই ওকে অভিশাপ তো দিয়েছিস। এবার হাড়ে হাড়ে টের পাবে। তুষি পা চালিয়ে সামনে যেতে লাগে। ব্রিজ থেকে নেমে মেন রোডে নামে। আশেপাশে পর্যবেক্ষণ করে এক পা বাড়াতে বাম দিক থেকে একটা গাড়ি অকপটে তার সামনে এসে লাগিয়ে দেয়। তুষি মৃদু চিৎকার দিয়ে দূরে ছিটকে যায়। গাড়িটা একদম তার পা বরাবর লেগেছে। আর একটু হলে ধাক্কাই মেরে দিত। তুষি বুকে থুতু দিয়ে কটমট চোখে তাকালো গাড়ির দিকে। কিছু বলার জন্য পা বাড়ালো গাড়ির দিকে। গাড়ির অন্য পাশ দিয়ে গাড়ির জানলায় ঠুস ঠুস নক করতেই জানলা কি দরজায় খুলে যায়। ভেতর থেকে টান মেরে বসিয়ে দেয় গাড়ির মালিক। তুষি হুড়মুড় করে ভেতরে বসে যায়। কিছু বুঝে ওঠার আগে গাড়ি চলতে শুরু করে। তুষি ভয়ে চোখ খুলে তাকাতেই আরাফকে দেখতে পেল। প্রচন্ড রকম অবাক হয়ে গেল তুষি। আরাফ তাকে এইভাবে গাড়িতে উঠালো কেন? এখন এমন একটা ভাব দেখাচ্ছে যেন কিছুই করেনি। তুষি ঠিক হয়ে বসে ছটপট মুখ চালালো। আপনি এখানে এনেছেন কেন আমাকে? আপনি আমার উপর গাড়ি উঠিয়ে ফেলতে চেয়েছেন। হায় আল্লাহ, মেরে ফেলবেন নাকি এখন? কি করেছি আমি আপনার? আমার সাথে কোন জন্মে শত্রুতা বুঝি না বাপু। তুষি গাল ফুলিয়ে আরাফের দিকে তাকিয়ে রইল। আরাফ মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। তুষির দিকে তাকাচ্ছে না অব্দি। চোখ মুখ স্বাভাবিক শান্ত। তুষি আরাফের কোনো জবাব না পেয়ে আবারও ঝাড়ি মেরে প্রশ্ন করে, এই, আমি কিছু জিজ্ঞেস করছি আপনাকে, আপনি শুনতে পাচ্ছেন না? দেখুন, একদম ভাব দেখাবেন না। আমাকে এখানে এনেছেন যখন তখন আমার কথা শুনতেই হবে। আমার দিকে মনোযোগ দিন আপনি। তুষির কথার প্রস্ফুটিত কণ্ঠ থামাতেই গাড়িও থেমে যায় তাল মিলিয়ে। আরাফ স্বাভাবিক দৃষ্টিতে তাকায় তুষির দিকে। তুষি গাল ফুলিয়ে আরাফের দিকে তাকাতেই আরাফ তুষির কোমর জড়িয়ে হ্যাঁচকা টান দিল। তুষি সিট বেল্ট পরেনি, তাই হুড়মুড়িয়ে আরাফের বুকের উপর পড়ে যায় সে। তুষি চমকে তাকালো আরাফের দিকে। আরাফের চাহনিতে বুক অব্দি লাফালাফি করতে লাগলো তুষি। আরাফ তুষিকে নিজের কাছে এনে কানের কাছে মুখ নেয়। আরাফের গরম নিঃশ্বাস তুষির ঘাড়ে এসে বাড়ি খাচ্ছে। তুষির বুক ধুকপুক করতে লাগলো। সমস্ত শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আরাফ কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, দিলাম মনোযোগ, বলো শুনছি। আরাফের ফিস ফিস করা কণ্ঠে শিহরিত হয়ে গেল। কাঁপুনি ধরে গেল দেহের রন্ধ্রে রন্ধ্রে। আরাফ সোজা হয়ে তুষির চোখের দিকে তাকালো। দুজনে চোখাচোখি হতে তুষি চোখ নামিয়ে নিল।
তুষির ভেতরের কম্পিত হৃদয়ে ধূপধাপ আওয়াজ শুনতে পাচ্ছে আরাফ। টের পেতে মৃদু হাসলো সে, কোমরের চাপ দৃঢ় করে ফিচেল কণ্ঠে ডাকলো, তুষি। তুষির ভেতর শীতল স্রোত বয়ে গেল। এক অজানা অনুভূতিতে কেঁপে উঠল তুষির তুলতুলে শরীর। চোখ উঠিয়ে তাকালো আরাফের দিকে। বহু কষ্টে আরাফের ঘোর লাগা অদ্ভুত চোখে দৃষ্টি স্থির করলো। আরাফ বিমোহিত চোখে তাকিয়ে আছে। তুষি ঘন ঘন শ্বাস ফেলছে। আরাফের হৃদয়ের ঝড় নামিয়ে দিচ্ছে তুষির সেই শ্বাস প্রশ্বাস। আরাফ নিজেকে সংযত করতে চাইছে, পারছে না। তুষি তিত্তির করে কম্পনরত গোলাপি ঠোঁট নেশা ধরিয়ে দিচ্ছে আরাফকে। আরাফ নিজেও জানে না তার এমন অদ্ভুত আচরণের কারণ, কিন্তু তার এখন প্রকট ইচ্ছে হচ্ছে ভেতরটা নাড়িয়ে দিচ্ছে। এত কাছ থেকে তুষিকে পেয়ে সে নিজেকে দমিয়ে রাখতে পারছে না, ঘোরে আটকে যায়। কোমরে চাপ দিয়ে তুষিকে নিজের সাথে মিশিয়ে নেয়। তুষিও কেঁপে উঠল। আরাফ নিচু হয়ে নিজের ওষ্ঠ ছুঁয়ে দিল তুষির ওষ্ঠে। হৃদয়ের গতি থমকে গেল, শরীর অবশ হয়ে এলো। তুষি দু হাতে খামচে ধরলো আরাফের বুকের দিকে জ্যাকেট। দুজনের ওষ্ঠ ছুঁয়ে যেতেই হুঁশ ফিরে আরাফের। কি করে ফেলেছে বুঝতে পেরে ঝট করে সরে গেল। বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। তুষির দিকে দৃষ্টি ফেলতে ভেতরটা অনুতপ্ততায় ছেয়ে গেল। তুষি সেভাবে আরাফের জ্যাকেট খামচে ধরে চোখ বন্ধ করে কাঁপছে। তুষির চোখ বেয়ে এক ফোঁটা জল পরিশ্রুত হতেই আরাফ থমকে গেল। তুষির কোমর থেকে হাত সরিয়ে নিল। তুষির কোনো হেলদোল নেই, সে কাঁপছে অনবরত। আরাফ তুষির হাত দুটো নিজের জ্যাকেট থেকে ছাড়িয়ে নিল। তুষি চমকে যেয়ে এক সেকেন্ডও ব্যয় না করে দূরে গিয়ে বসলো। তুষি ভয়ে লজ্জায় নুয়ে গেল। এই মুহূর্তে তার সাথে ঠিক কি হয়েছে ভাবতেই পারছে না। আরাফ সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করলো। কি করে ফেলেছে সে নিজেকে সামলাতে পারবে না, ভাবতেও পারেনি। তার দ্বারা এত বড় একটা ভুল কি করে হয়ে গেল। তুষি ফুপিয়ে কেঁদে উঠল। তুষি নাক টেনে কান্নার আওয়াজ পেয়ে আরাফ চোখ বন্ধ করে দাঁতে দাঁত চাপে। রাগ হচ্ছে তার, তবে তুষির উপর না, নিজের উপর। তুষি আর চোখে কাঁদতে কাঁদতে একবার তাকালো। আরাফ তাকে ছুঁয়েছে, কেন করলো এমন? কয়েক সেকেন্ডের ভেতর কি থেকে কি হয়ে গেল বুঝতে অবধি পারল না। তুষি অন্যদিকে মুখ ঘোরাতে আরাফ থমথমে কণ্ঠে বলে উঠল, গাড়ি থেকে নামো। তুষি বিস্মিত চোখে তাকায় আরাফের দিকে। আরাফ তাকে নেমে যেতে বলছে কেন? অবাক চোখে তাকিয়ে থাকে সে আরাফের দিকে। তুষিকে নামতে না দেখে ধমকে উঠে আরাফ। নামতে বলেছে তুষি, আমার গাড়ি থেকে নেমে বাসায় চলে যাও, সামনে রিক্সা পাবে, গেট লস্ট। আরাফের ধমকে তুষির চোখে জল চলে আসে। তুষি ভেবে পাচ্ছে না একটু আগেই না লোকটা এত বড় একটা ভুল করলো। নিজে ভুল করে নিজে এখন ধমকাচ্ছে আর বের করেও দিচ্ছে। চাপা অভিমান অভিযোগের দৃষ্টিতে আরাফের দিকে একভাবে তাকালো, চোখের জল মুছে গাড়ি থেকে নেমে গেল। আরাফ আর দ্বিতীয়বার তাকায়নি তুষির দিকে, সোজা গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। অন্ধকারাচ্ছন্ন রাত, গোলগাল চাঁদ আকাশে ক্ষীণ আলোর রোশনি ছড়িয়ে দিয়েছে। নিশাত উদাসভাবে তাকিয়ে আছে জানলা ভেদ করে সেই থালার ন্যায় চাঁদের দিকে। তার চেনা পরিচিত ঘর, জানালা, বাইরের দৃশ্য সব আজ তার থেকে বহু দূরে। সে এক অজানা স্থানে ঠাঁই নিয়েছে। হৃদ নামক লোকটা তাকে তার আস্থানায় বন্দি করেই ফেলেছে শেষমেশ। নিশাতকে হৃদ নিয়ে এসেছে নিজের সাথে। হৃদের বক্তব্য ছিল নিশাত তার স্ত্রী। আইন এবং ধর্মীয় মোতাবেক সে নিশাতকে বিয়ে করেছে। নিশাত এখন তার অধিকার, তাই সে তার স্ত্রীকে আর একদিনও দূরে রাখতে চায় না। নিয়ে এসেছে সে নিজের সাথে। সবার বারণ পরোয়া না করে বেহায়ার মতো নিজের ফালতু লজিক দিয়ে নিয়ে এসেছে নিশাতকে। নিশাত হৃদকে বাধা দেওয়ার ক্ষমতা রাখে না, তাই সে অসহায় দৃষ্টিতে ভাই আর মায়ের দিকে তাকায়। তার মা একটা বারও তার দিকে তাকায়নি, আর ভাই সে তো হৃদের সাথে তার ব্যাগ গাড়িতে উঠাতে ব্যস্ত ছিল। নিশাত তখন তাচ্ছিল্য হেসে আর বাধা দেয়নি, চুপচাপ গাড়িতে উঠে চলে এসেছে। হৃদ নিশাতকে তার একটা ফ্ল্যাটে নিয়ে এসেছে। ফ্ল্যাটে হৃদ একাই থাকে, তার বাবা মা নাকি গ্রামে, এটাও আরাফ তাকেই বলেছে। হৃদ নিশাতকে ফ্ল্যাটে রেখে গেছে সেই দুপুরে, এখন রাত। এর মাঝে একবারও হৃদ ঘরে আসেনি, আর নাইবা নিশাতকে কল করেছে। এটা অবশ্যই নিশাত খুশি, কারণ হৃদের কণ্ঠ স্পর্শ সব তার বিষাক্ত কাটার মতো শরীরে গেঁথে যায়। নিশাত বুক ফুলিয়ে দম ছাড়ে, চোখ বেয়ে নোনা জলের আপন গতিতে নদীর স্রোতের মতো বয়ে যাচ্ছে, ভিজিয়ে দিচ্ছে তার অন্তরকে। নিশাতের হাতের ফোনটা ভাইব্রেট করলো, চোখ মুছে ফোনের দিকে তাকালো, তাকিয়ে রইল। ওমান কল করেছে। ওমান নামটার দেখে ঠোঁটে হাসি প্রগাঢ় হলো। কম্পিত হাতে ফোনটা রিসিভ করে কানে নিল। ওপাশ থেকে ওমান ঝাঁঝিয়ে উঠল, আমাকে এভাবে ঠকালে নিশাত? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, অথচ তুমি এভাবে আমাকে ঠকালেই। নিশাতের দু চোখ ঝাঁপিয়ে জল গড়িয়ে পড়ল, ঠোঁটে ঠোঁট আটকালো শব্দহীন কান্নার প্রয়াসে। নিজের ভালোবাসার মানুষের মুখে এসব কথা তার কোমল মন মেনে নিতে অক্ষম। বহু কষ্টে সে নিজের মুখ খুলল, অনুনয়ের সুরে বলল,
আমি ঠকাইনি ওমান, বিশ্বাস করো ঠকাইনি। তোমাকে আমি ভালোবাসি, কিন্তু বিয়েটা কিভাবে হয়ে গেল আচমকা, আমি কিছুই বুঝিনি। তো তুমি বিশ্বাস করো অনেক ভালোবাসি তোমাকে। ওমান যেন প্রদীপের শিখার ন্যায় জ্বলে ওঠে। তাচ্ছিল্য হেসে বলে, ভালোবাসলে একবার একবার অন্তত ভাবতে আমার কথা, ওই হৃদের সাথে বিয়ে করতে না। বিশ্বাস করো না ওমান, আমি কিভাবে বাধা দিতাম বলো? তুমি জানোই ওই লোকটা কেমন। তাও তুমি। ওমান আবারও ঝাঁঝিয়ে উঠে বলল, ভালোবাসলে সাহস থাকতে হয়। আমার হাতে কিছু ছিল না, তাই করতে পারিনি। বাট ভেবেছিলাম তুমি কিছু একটা করবে, অন্তত আটকে রাখতে পারবে বিয়েটা, অন্তত আটকে রাখতে পারবে বিয়েটা। বাট পারোনি। তুমি আসলে আমাকে ভালোই বাসো না। ওমানের বলা এক একটা শব্দ তরঙ্গের ন্যায় নিশাতের মস্তিষ্কে গিয়ে হৃৎপিণ্ডে আঘাত হানছে। কান্নার সুরেই বলল, ওমান, আমার সাথে শেষ সব সম্পর্ক, আর কল করবে না, গুড বাই। নিশাত বিস্মিত চোখে ফোন কান থেকে নামালো। ওমান ফোন রেখে দিয়েছে। নিশাত দিশেহারা হয়ে আবার ওমানকে কল দিল, কিন্তু ধরলো না ওমান। নিশাত বারবার কল দিল, অবশেষে ব্যর্থ হয়ে ফোন অবজ্ঞায় মাটিতে ছুঁড়ে ফেললো। মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সেটা। নিশাত রাগে দুঃখে নিজের চুল টেনে ধরলো। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। ধ্বংস করে ফেলতে ইচ্ছে করছে সবকিছু। কেন তার সাথে এমন হলো? কেন তার সাথেই এমন হতে হয়? সে কি দোষ করেছে? ওমানকে ভালোবাসে, এই লোকটা ভালোবাসে না। সে ওমানকে ভালোবাসে, এই লোকটাকে ভালোবাসে না, ঘৃণা করে। এটাই কি তার দোষ? জোর করে কি ভালোবাসা হয়? নিশাত ঘরময় পায়চারি শুরু করে দেয়। বারবার নিজের চুল নিজেই টানছে। রাগ কমানোর চেষ্টা করে বারবার সে নিজেই হেরে যাচ্ছে। হাঁটা থামিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। একটা শোপিস তুলে আছাড় মারে মেঝেতে। বিকট শব্দে নিমিষে রাতের অন্ধকারের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে যায়। হৃদ ডাবল ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে দরজায় লক খুলে ঘর ঢুকতেই কানে আসে ভাঙচুরের আওয়াজ। হৃদ দরজা লক করে হুড়মুড়িয়ে ঘরে যায়। সারা ঘরের বেহাল দশা। নিশার চোখের সামনে যা পাচ্ছে তাই নিজে ছুঁড়ে মারছে। হৃদ কপাল কুঁচকে দাঁড়িয়ে থাকে। পকেটে দুহাত পুরে দরজায় হেলান দিয়ে আয়েশ করে দাঁড়ায়। নিশাত ভাঙচুর করতে করতেই চোখ যায় দরজার দিকে। আরো রেগে যায়। হাতে থাকা কাচের গ্লাসটা ফ্লোরে ফেলে তেড়ে আসতে নেয় হৃদের দিকে। কাচের টুকরোতে পা আটকায় নিশাতের, থেমে যায়। মৃদু আওয়াজে চিৎকার করে ওঠে। হৃদ ধরফর করে সোজা হয়ে দাঁড়ায়। সে মাত্রই বলতো নিশাতকে সেখানে দাঁড়াতে, না হয় পা কেটে যাবে। হৃদ দ্রুত পায়ে হেঁটে নিশাতের কাছে যায়। অস্থির চিত্তে পা ধরতে গেলেই ছুটাছুটি শুরু করে দেয় নিশাত। হৃদ জোর করে কোলে তুলে নেয়। নিশাতকে বিছানায় বসিয়ে দিয়ে ছোট্ট শ্বাস ফেলে স্মিত সুরে বলল, এসব কি ধরনের পাগলামি? নিশাত সংক্রুদ্ধ গলায় বলল, আমি থাকবো না এখানে। আমাকে আপনি কেন এখানে আটকে রেখেছেন? হৃদ বিগলিত গলায় বলল। ঠিক আছে, থেকো না, আমরা অন্য কোথাও চলে যাব। নিশাত তপ্ত শ্বাস ফেলে। বুঝতে পারে এই লোকের থেকে তার মুক্তি নেই। হৃদ নিচু হয়ে নিশাতের কাটা পা ছুঁয়ে বৃতৃষ্ণা গলায় বলে, কি অবস্থা করেছো? এসব করে কি লাভ? এখানে ক্ষতিটা কার হলো? নিশাত কিছুই বলে না। অসাড় শরীরে বসে থাকে। এতক্ষণ রাগের বসে ব্যথা অনুভব না করলেও এখন বেশ সেটা অনুভব করতে পারছে সে। বেগতিক নড়াচড়া বন্ধ করে শান্ত হয়ে বসলো। হৃদ নিশাতের মুখের দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। মিনিট দুয়েকের মধ্যে গরম পানি নিয়ে চলে আসে। বেড সাইড টেবিল থেকে ওয়েট টিস্যু নিয়ে নিশাতের পা মুছে দেয়। একটা রুমাল ভিজিয়ে পুরো পায়ে হালকা করে চেপে মুছে দেয়। খুব যত্ন করে কাটা স্থানে স্যাভলন লাগিয়ে দেয়। নিশাত থম মেরে বসে আছে, তার দৃষ্টি হৃদের পানে। লোকটাকে দেখলে কে বুঝবে যে সে একটা খুনি? কতটা ভয়ঙ্কর! হৃদ সবসময় গম্ভীর, কিন্তু ওর চেহারায় এমন কিছু আছে যাতে যে কেউ তার মায়ায় পড়বে। যদিও নিশাত কাছ থেকে হৃদের দিকে কখনোই তাকায়নি। হৃদের ঘন পল্লবের গভীর আঁখি দূর থেকেও কামনীয়, তবে নিশাত সে চোখে শুধু দেখতে পায় হিংস্রতা। নিশাত মুখ ঘুরিয়ে নেয়। হৃদ নিশাতের পায়ে ব্যান্ডেজ করেই সবকিছু পুনরায় রেখে আসে। নিশাতকে উদাস বসে থাকতে দেখে হৃদের রাগ লাগে। এগিয়ে গিয়ে রাগী গলায় প্রশ্ন করে, সমস্যা কি মেয়ে? এখানে থাকতে কি সমস্যা?